আসসালামু আলাইকুম। সবাইকে ক্যালকুলেটরের আরেকটি ম্যাজিক ক্লাসে স্বাগতম। আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে শুধুমাত্র একটি সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এমসিকিউ এর সমাধান খুব সহজেই করে ফেলা যায়, কোনো সূত্র বা অন্য কোনো নিয়ম ছাড়াই, শুধু ক্যালকুলেটর দিয়ে। তো আজকে আমরা দেখব একটা বোর্ডের সম্পূর্ণ প্রশ্নটা, একটা বোর্ড থেকে কয়টা প্রশ্ন শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে করা যায়, এটা আমরা আজকে দেখব। শুধু ক্যালকুলেটর ব্যবহার করে যে প্রশ্নগুলো সমাধান করা যায় আমার ট্রিক্সের মধ্যে এইগুলো আমি দেখিয়েছি। এছাড়াও আরও সহজ এমসিকিউ আছে, ওইগুলো তোমরা দেখলেই পারবা। আমি শুধুমাত্র দেখানোর চেষ্টা করেছি ক্যালকুলেটর ব্যবহারের যে ফর্মুলা আছে এটা। আর শুধু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা 8টা প্রশ্নের উত্তর একটা বোর্ড থেকে করতে পারবো। তো আজকের ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা ছিল, নিচের কোনটি x² - 11x - 12 রাশিটির একটি উৎপাদক? এই রাশিটির একটি উৎপাদক কোনটি, এইটা আমার কাছে তারা চেয়েছে। তো রাশির উৎপাদক কোনটি এটি বের করতে হলে আমি মিডিল ভেক্টরের ফর্মুলা বের করব। মিডিল ভেক্টরের ফর্মুলা, যারা এই অঙ্ক সমাধান বুঝতে চাও তারা মিডিল ভেক্টর কিভাবে করতে হয় আমার পূর্বে ক্লাস আপলোড দেওয়া আছে, ওইটা দেখো, সহজে এটা সমাধান করতে পারবে। তো এখন আমি এটা মনিটরের মাধ্যমে দেখাচ্ছি। তো আমরা মিডিল ভেক্টর করতে হলে প্রথমত ক্যালকুলেটরকে আমরা একটু কাজ করে নেব। কাজ করার পর এখন আমরা মানগুলো লিখব। প্রথমত 1 লিখে ইকুয়াল প্রেস করব, তারপর -11 লিখে ইকুয়াল প্রেস করব, তারপর -12 লিখে আমরা ইকুয়াল প্রেস করব। এখন x1-এ আমার আনসার এসেছে 12। আমি এটা বলেছিলাম যে আমার যে মানটা আসবে ওইটার বিপরীত চিহ্ন দিয়ে আমি একটু হিসাব করব। তো একটা মান 12 অর্থাৎ -12, আর একটা মান হচ্ছে -1 অর্থাৎ +1। তো একটা -12 আর একটা +1। তো আমার অপশনের মধ্যে +1 নামক কোনো অপশন ছিল না, -12 নামক অপশন ছিল। তো -12-এর যে অপশনটা ছিল ওইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। তো আমরা এটা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেললাম। এখন আমরা 2 নাম্বার এবং 6 নাম্বার যে প্রশ্নটা আছে এই দুইটা প্রশ্নের সমাধান একবারে দেখাবো। এইটা এবং এইটা, এই দুইটা প্রশ্নের সমাধান আমরা দেখাবো। তো আমরা ক্যালকুলেটর মনিটরে চলে যাচ্ছি। আর আরেকটা কথা, এইগুলো যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু বুঝবে না। তো যারা এইগুলা সহজে উত্তর করতে চাও তারা কিন্তু আমার পূর্বের ক্লাসগুলো দেখবে। আমার পূর্বের ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানানো হলো। তো আমরা এখন মনিটরে চলে যাচ্ছি। তো 2 নাম্বারটা ছিল, একটা সংখ্যার সামান্য ভগ্নাংশের রূপ কোনটি? তো এরকম অঙ্ক থাকলে আমরা প্রথমত একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ সংখ্যাটি লিখব। পৌনপুণিক ছাড়া এবং দশমিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটি লিখব ব্র্যাকেট দিয়ে, তারপর মাইনাস দিব পৌনপুণিক ছাড়া যত আছে। পৌনপুণিক ছাড়া আছে 055, তো আমি 55 ধরব, ব্র্যাকেট ক্লোজ। তারপর AB/C বাটনে প্রেস করব, AB/C বাটনে প্রেস করব। তারপর আমি লিখব পৌনপুণিকের জন্য একটা 9, আর পৌনপুণিক ছাড়া দশমিকের পর 2টা ঘর আছে তাই 2টা 0। এখন যদি আমরা ইকুয়ালে প্রেস করি তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল আসলো 5/9। কত সহজে করে ফেললাম বিষয়টা। শুধু উপরে সম্পূর্ণ সংখ্যা, এর থেকে মাইনাস করেছি পৌনপুণিক বাদে সংখ্যা, তারপর AB/C বাটনে প্রেস করে আমরা পৌনপুণিকের জন্য একটা 9 লিখলাম, আর পৌনপুণিক ছাড়া দশমিকের পর 2টা ঘর তাই 2টা 0 লিখে ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা চলে আসলো। তো আমরা 2 নাম্বার অঙ্কের সমাধান খুব সহজেই করে ফেললাম। তারপর আমি 6 নাম্বার যে অঙ্কটা ছিল ওইটার সমাধান এখন দেখব। তো 6 নাম্বার অঙ্কের মধ্যে সম্পূর্ণ ভাগের জন্য একটা ব্র্যাকেট, তারপর মাইনাসের আগের অংশের জন্য একটা ব্র্যাকেট। এখন আমি সংখ্যাটি লিখি,
7 ইন্টু সম্পূর্ণ ভাগের জন্য একটা ব্র্যাকেট, আর মাইনাসের আগে বা মাইনাসের পরে প্লাসের আগে বা প্লাসের পরে রাশির জন্য আলাদা আলাদা ব্র্যাকেট। তো আমি মাইনাসের আগে 7 ইন্টু 2^x+1 জন্য আলাদা একটা ব্র্যাকেট ব্যবহার করলাম। তো ওইখানে লিখলাম 7 ইন্টু 2, পাওয়ারের জন্য অ্যারো বাটন, তারপর পাওয়ারে একাধিক মান তাই আবার আরেকটা ব্র্যাকেট, এক্সের জন্য আলফা ড্যাশ +1 ব্র্যাকেট ক্লোজ, তারপর মাইনাসের অংশ শেষ তাই এই ব্র্যাকেটও ক্লোজ করব, তারপর মাইনাস চিহ্ন, তারপর আবার একটা ব্র্যাকেট, মানে মাইনাসের আগে পরে সবগুলোর জন্য আলাদা আলাদা ব্র্যাকেট ব্যবহার করব। 13 ইন্টু 2, তারপর পাওয়ার, তারপর এক্স, যাই থাকুক আমি আলফা ড্যাশ প্রেস করব, তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন লব সম্পূর্ণ লেখা শেষ হওয়ার পর আরেকটা ব্র্যাকেট ক্লোজ করলাম আমরা। তো এইটা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছো তাদের জন্য বিষয়টা অবশ্যই সহজ হওয়ার কথা। তারপরে তাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন ভাগ করব, ভাগ লিখেছিল 2^x, তো আমি 2 লিখব, পাওয়ার এক্স মানে আলফা ড্যাশ। এখন ইকুয়াল প্রেস করার সাথে সাথে আমার উত্তর দিয়ে দিল তারা 1। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ইতোমধ্যে 3টা প্রশ্নের সমাধান করে ফেলেছি। খুব সহজেই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 3টা প্রশ্নের সমাধান এখানে করে ফেলেছি। এখন আস্তে আস্তে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে বাকি প্রশ্নগুলো দেখছি। এখন আমরা এখানের 8 নং 9 নং 8 নং 9 নং একটু তোমরা প্রয়োজনে এগুলা খাতায় লিখে রাখতে পারো, অথবা এই রাজশাহী 2019 সালের বোর্ডের প্রশ্নটা তোমরা তোমাদের সামনে রাখতে পারো। তো এটা কোন সেট আমার ঠিক জানা নেই, তোমরা একটু প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারো। তো আমি 8 নাম্বার 9 নাম্বার, তারপর 14 নাম্বার 20 নাম্বার এবং 30 নাম্বার এই সবগুলা এমসিকিউ এখন আমরা সমাধান করে দেখাচ্ছি। এই সবগুলা প্রশ্ন এখন আমরা একসাথে দেখাচ্ছি। তো সবাই এই প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি, প্রয়োজনে লিখে নিতে পারো, অথবা তোমাদের যে বই আছে ওই বোর্ডের যে প্রশ্নটা আছে বোর্ডের প্রশ্ন সামনে রাখতে পারো। তো এখন আমি সরাসরি ক্যালকুলেটর মনিটরে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে এই এমসিকিউগুলো সমাধান করতে পারি। এখন আমরা 8 নং যে প্রশ্নটা ছিল ওইটার সমাধান করব। 8 নং প্রশ্নের সমাধান করতে হলে আমি প্রথমত প্রশ্নটা যেভাবে আছে ওইভাবে হুবহু তুলব। তো কোসেক তোলার জন্য আমরা বলেছিলাম প্রথমত একটা ব্র্যাকেট দিতে হবে, তারপর কোসেকের জন্য দিতে হবে সাইন, তারপর থিটার জন্য আলফা ড্যাশ, তারপর ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স 1 প্লাস কটের জন্য ব্র্যাকেট tan, কোণের জন্য আলফা ড্যাশ ব্র্যাকেট ক্লোজ করে ইনভার্স 1, ইকুয়ালের জন্য প্রেস করতে হবে আলফা ক্যালসি, তারপর লিখব 1 বাইয়ের জন্য AB/C 2, তারপর আমরা শিফট ক্যালসি 2বার প্রেস করব। এখন আমরা ফলাফলটা লিখব, ফলাফল যেটা বের করার কথা বলেছে ওইটা লিখব। তো কোসেক থিটা, আবার ব্র্যাকেট, কোসেক মানে সাইন, থিটা মানে আলফা ড্যাশ, ব্র্যাকেট ইনভার্স 1, কোসেকের জন্য সাইন লিখে ইনভার্স 1 দিতে হয়, মাইনাস কোটের জন্য ব্র্যাকেট tan, থিটার জন্য আলফা ড্যাশ ব্র্যাকেট ক্লোজ এবং ইনভার্স 1 দিতে হবে। এখন ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রেজাল্ট 2 চলে এসেছে। খুব সহজে আমি এটা সমাধান করে ফেলেছি। যারা এটা বুঝতে সমস্যা হচ্ছে তারা অন্তত আমার পূর্বের যে ত্রিকোণমিতির ক্লাস আছে ওইটা দেখে আসতে পারো। এখন আমি 9 নাম্বার অঙ্কের সমাধান করব। প্রশ্নটা ছিল tan থিটা ইকুয়াল 3/4। তা আমি লিখছি tan থিটার জন্য আলফা ড্যাশ, সাইন কস tan এইগুলোর জন্য আমি সরাসরি বাটন পেয়ে যাব। তো এইগুলোর জন্য আমি সাইন কস tan লিখলেই হবে, কিন্তু সেক কোসেক এবং কটের জন্য আমার ব্র্যাকেট দিয়ে ইনভার্স দিয়ে লিখতে হবে। তো ওইটা আমি নবম অধ্যায়ের যে ক্যালকুলেটর ব্যবহারের যে ক্লাসটা আছে ওইখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখন ইকুয়ালের জন্য আলফা ক্যালসি, তারপর 3 বাইয়ের জন্য AB/C 4,
তারপর আলফা ক্যালসি। এখন আমি সেক স্কোয়ার থিটার মান বের করব। তো সেক একটা ব্র্যাকেট দিতে হবে স্কোয়ারের জন্য, আর একটা ব্র্যাকেট সেক তোলার জন্য, যেহেতু সরাসরি সেক আমরা ক্যালকুলেটরে তুলতে পারবো না। তো সেকের জন্য কস লিখতে হবে, থিটার জন্য আলফা ড্যাশ এবং ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1। তারপর আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার। আমরা অ্যারো দিয়ে স্কোয়ার দিতে পারি, আবার সরাসরি স্কোয়ার বাটনে প্রেস করলে চলে। এখন ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার উত্তর চলে আসলো 1.5625। আমরা যদি এ বি বাই সি বাটনে প্রেস করি তাহলে 3টা মান আসে। এখন আবার যদি শিফট চেপে এ বি বাই সি বাটনে প্রেস করি তাহলে আমার ফলাফলটা উক্ত ফলাফলের সাথে মিলে যায় 25/16। যদি এভাবেও আমরা না করতে পারতাম তাহলে অপশনগুলো ভাগ করে দেখতাম যে ফলটা বের হয়েছিল ওইটার সাথে কোন অপশনটা মিলে। তো আমরা খুব সহজেই কিন্তু এটার সমাধান করে ফেললাম। এখন আমরা 14 নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো এখানে সংখ্যাগুলো ছিল 1 3 5 7। বলা হয়েছে ধারা 3 9টি পদের সমষ্টি কত। বেজোড় সংখ্যার পদের সমষ্টি বললে সূত্র হচ্ছে n স্কোয়ার। বিজোড় সংখ্যার, এখানে কিন্তু বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n স্কোয়ার। n বলতে বোঝায় জয়টা পদের সমষ্টি আমাকে বলবে। এখানে 9টা পদের সমষ্টি বলা হয়েছে, তাই 9 স্কোয়ার। যদি আমাকে 11টা বেজোড় সংখ্যার সমষ্টি বলতো তাহলে 11 স্কোয়ার দিতাম। অর্থাৎ যেই কয়টা পদের সমষ্টি বলবে বেজোড় সংখ্যার, আমরা ওই সংখ্যার উপরে স্কোয়ার দিব। এখানে 9টি সংখ্যার সমষ্টির কথা বলা হয়েছে, তাই আমি 9 লিখে স্কোয়ার দেওয়ার পর ইকুয়াল দিলেই আমার সঠিক উত্তরটা চলে আসছে। আমি জোড় বেজোড় এই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্রগুলো কিন্তু ধারার ক্লাসে আপলোড করেছি। যারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে চাও তারা ধারার ক্লাসটা দেখলেই হয়ে যাবে। তো এখন আমরা 20 নাম্বার প্রশ্নের সমাধান করব। 20 নাম্বার প্রশ্নটা ছিল √2x+1 = 16 হলে x এর মান কত। তো আমি প্রথমত যেভাবে প্রশ্নটা আছে এইভাবে লিখছি, ব্র্যাকেট √2 ব্র্যাকেট ক্লোজ পাওয়ারের মধ্যে একাধিক মান, তাই আমি একটা ব্র্যাকেট দিচ্ছি। x মানে আলফা ড্যাশ প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালের জন্য আলফা ক্যালসি, তারপর 16। উত্তর পাওয়ার জন্য শিফট ক্যালসি 2 বার। তো আমার x এর মান তারা দিয়ে দিল 7। এটা করার সাথে সাথে তারা আমার x এর মান দিয়ে দিল 7। খুব সহজে বের করে ফেললাম। তারপর 30 নাম্বার একটা প্রশ্ন, ওইটাতে একটা মান দিয়ে বলা হয়েছে বৈজ্ঞানিক রূপ কোনটি। তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে আমরা জানি ক্যালকুলেটরে প্রথমত কিছু কাজ করতে হয়। প্রথমত কিভাবে করব, আমরা মোট বাটনে 5 বার 1 2 3 4 5, তারপর 2 বাটনে প্রেস করতে হবে, তারপর 9। এখন যে মানটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার কথা বলা হয়েছে ওই মানটা আমি এখন ক্যালকুলেটরে লিখব। যেই মানটা দেওয়া আছে জাস্ট এই মানটা আমি লিখব 0.0426। এইটা লিখে আমার জাস্ট একটা ইকুয়াল প্রেস করতে হবে, আর কোনো কাজ নাই। তো আমার উত্তর পেয়ে গেলাম 4.26 × 10⁻²। ইন্টু 10⁻², এটা কিন্তু কর্নারে আছে, একটু দেখো তোমরা, কর্নারের দিকে 10⁻² আছে, আর প্রথম দিকে ছিল 4.26, আর শেষে এতগুলো জিরো কিন্তু আমরা বাদ দিব, জিরোর দরকার নেই। তো আমার উত্তরটা আলটিমেটলি হচ্ছে 4.26 × 10⁻²। তো আমরা কিন্তু দেখলাম যে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা একটা বোর্ড থেকে 8টা প্রশ্নের সমাধান করে ফেলেছি। তো একটা বোর্ড থেকে শুধু ক্যালকুলেটর দিয়ে যদি 8টা প্রশ্নের সমাধান করতে পারি তাহলে আমাদের কি বেসিক অংশ আছে না? আমরা কি বেসিক কিছু জানি না? যেমন আমাকে যদি বলা হয় যে একটা চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন, তো এগুলো তো বেসিক কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা অঙ্কগুলো করলে এমনিতেই চলে আসে। তো এরকম কমন প্রশ্ন দিলেও তো আমরা 5-6টা দিতে পারবো। তো আমরা দেখা যাচ্ছে যে সাধারণ প্রশ্ন এবং এই ক্যালকুলেটরের প্রশ্ন মিলিয়ে আমরা 14-15টা প্রশ্নের উত্তর করে ফেলতে পারবো। যদি কেউ ক্যালকুলেটরের ব্যবহার নিয়ম জানে তাহলে তার বেসিক অংশ সহ সে 15টা প্রশ্ন দুর্বল স্টুডেন্ট হলেও দিতে পারবে। আর যে ভালো স্টুডেন্ট সে আশা রাখবো অন্তত 30-এর কাছাকাছি নাম্বার তার থাকবে।
যে অঙ্কগুলো নিয়ে কনফিউশন হতো ওইগুলো আমি ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিয়েছি। মানে এখন সময়ও অনেক বেঁচে যাবে এবং খুব সহজেই করে ফেলতে পারবে। আমি তোমাদের বোঝানোর জন্য একটু সময় নিয়ে অক্ষরগুলো টিপেছি, প্রেস করেছি, কিন্তু আমি যদি আমার মতো করে করতাম তাহলে কিন্তু সময় অনেক কম লাগতো, যেটা তোমরা নিজেরা করলেও হবে। তো আমরা এইভাবে খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর জাস্ট একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে ফেলতে পারবো। তারপরেও যদি কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই পূর্বের ক্লাসগুলো তোমাদের দেখতে হবে এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য। তো পূর্বের ক্লাসগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। আমি অন্য কোনো একদিন আবারও ট্রাই করব এভাবে বোর্ডের কিছু প্রশ্ন সমাধান করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করে। তো আজকে আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।